পথের কাঁটা সেই ইব্রাহিম। ওই কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পানে কোনো শান্তি নেই। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোয়েল ডাকে শুনে নাই তো সে। এই তো আমার দেশ।
আমার গান এই তো আমার দেশ গানের গান বান্দা গাইবো লালু
হায় খোদা, আজ নিশীতে আমি একই স্বপ্নে দেখেছি। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী, কিন্তু এখন আমি কি করব? আমার একমাত্র নয়ন মনে কলিজার টুকরো অমর শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে রেখে যাব? প্রহরে প্রহরে আদেশ করেন হুজুর। যাও প্রহরে, ওজির ওমর খা, বেগম হোসনা বানু আর শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। যাচ্ছি হুজুর। আমায় কি জন্য স্মরণ করেছেন ওজির সাহেব, আজ আমি কি স্বপ্নে দেখেছি, হ্যালো, কে যেন আমায় ডেকে বলছে তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। ওজির সাহেব, বেগম যাবো না, যাবো না, যাবো না, বেগম, বলুন যাবো না। আমার যাওয়ার সময় হয়েছে যে। এ কি বলছেন যাবো না? কেদরা বেগম, দুনিয়া থেকে চিরদিন কেউ এই পৃথিবীতে থাকে না, একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমি যে ভাবতে পারিনি বেগম, আমার এই অল্প বয়সে অকাল মৃত্যু হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। না, যাবো না। এসো এসো বাবা কামাল, কামাল তুমি আমার পক্ষে এসো। পিতা, পিতা গো, আপনি আমায় রেখে চলে যাবেন? কাঁদিস নে বাবা কামাল, কেঁদো না বেগম। যাবো না। শুধু আমার মনে এই দুঃখ রইল, আমি কামালকে নিয়ে হস্তে রাজমুকুট পরে সিংহাসনে বসাতে পারলাম না। বসো বসো বাবা কামাল, বসো বসো বাবা কামাল। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। যাবো না, যাবো না। বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন শুভে দিয়ে যায় তোমার হাতে। আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত এই রূপনগরের রাজ্য তুমিই পরিচালনা করবে। জাফনা, আপনি কি করছেন? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা। ওজির সাহেব, সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কাছে আমার রইল শেষ অনুরোধ, আপনি সর্বক্ষণ তাদের পাশে থাকবেন, আর আমার এই রূপনগরের হিন্দু মুসলমান প্রজাগণকে আপনার পুত্র সমতুল্য স্নেহ করবেন। আর যদি আমি কোনোদিন অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। যাবো না, পিতা, পিতা গো, কেঁদো না বেগম, যাবো না। কেঁদো না বেগম, আমার সময় ফুরিয়ে আসছে, তোমরা আমাকে শক্ত করে ধরো, আমি আর থাকতে পারছি না বেগম। যাবো না। কাঁদিস নে বাবা কামাল। যাবো না, কথা বলুন, উঠুন উঠুন, যাবো না, কথা পিতা, পিতা বলুন। গো, আপনি কথা বলেন পিতা। যাবো না, উঠুন, কথা বলুন। কামাল, আরে ও দারু যাবো না। প্রীতি রে যেন আহা করবে করলো আমার মা আহা আরে ও দারুণ প্রীতি রে যেন আসবে
কাঁদিস নে কামল, কাঁদলে আর কি হবে? তোর পিতা যে আর কখনো তোর কাছে ফিরে আসবে না। মা মাগো, বল কামাল। সত্যি আমার পিতা আমাকে রেখে চলে গেছে, আর আমি পিতাকে ফিরে পাবো না। না না বাবা, সে যে আর কোনোদিন ফিরে আসবে না। এসো এসো বাবা, আমার কোলে এসো। মা মাগো, আর আমি কার কুলে যাব, কাকে পিতা বলে ডাকবো? বলো মা, বলো। আমার কাঁদিস নি বাবা কামাল, কাঁদবেন না। আর বেগম সাহেবা, যা হবার তো হয়ে গেছে। এখন জাফনার মৃত্যু দেহ নিয়ে সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তাই চলুন। বলো রোজে সাহেব। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম মুস্তাফা করবে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে আমরা এই রাজ্য এখন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলীকা? রোজে সাহেব, মানুষের সুযোগ একবারই আসে, আর এই সুযোগ আমরা হেলা হেলা হারাতে পারি না। বলুন কে উপায়ে সিংহাসন দখল করে যা। শিশু কামালকে আমরা হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তারপর শয়তান নবাব, আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। এইভাবে হত্যা করে যে রাজ্যে একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়েছে ওজির সাহেব। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। না উজির সাহেব, বাধা দিতে নয়, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছিল না, পুরান জ্বালায় চটপট করে কাটছিল, আর আপনি দু হাত মেলে ঘুরে ফেলছিলেন ওই রাস্তায় রাস্তায় দু মুঠো অন্যের জন্য। সেদিন নবাব দয়া করে আপনাকে রাস্তা থেকে ঘুরে এনে সেনাপতি পদে বহল করছিল, স্থান দিয়েছিল এই নবাব মহলে। আর নবাবের মৃত্যু হতে না হতে তার স্ত্রী পুত্রকে করতেছেন আপনারা। বেশ, তাই যাচ্ছি উজির সাহেব, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে কেউ প্রতিবাদ করা না থাকলেও আমি ইব্রাহিম কিন্তু চুপ করে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলেও ওদের সবাইকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো। তুমি জেনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে রেহাই দিব না। আর সহ্য হচ্ছে না, চলো জাফর আলীকা। তাই চলো রোজের সাহেব, আমাদের কাজ আমরাই সমাধান করি। এখন আমি কি করব? সাউন্ড সিস্টেমের বেস বাড়াও, জাহাপনা যে আমাকে একা ভূগোল রেখে আর একটু বাড়াও। পরকালে চলে গেছে, আমি এখন এই অবুঝ শিশু নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? সর্বনাশ বেগম সাহেবা, সর্বনাশ। শীঘ্র এই শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যান, নইলে ওই শয়তানরা আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। সেনাপতি হবেন এই রূপনগরের নবাব, আর ওই শয়তান জাফর আলীকা হবেন তার প্রধান সেনাপতি। শীঘ্রই চলুন। ইব্রাহিম, আমি এই স্বামীর গচ্ছিত সিংহাসন রেখে চোরের মতন পালিয়ে যেতে পারি না। মরতে হয় আমি এখানেই মরবো। আর বাঁচতে তাহলে কি হলে- আপনি যাবেন না? আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিচ্ছেন। না না না, তা কখনো আমি হতে দেব না। কামালকে আমার বাঁচাতেই হবে, ওই জালিম শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেই হবে, ব্যাংকে দিতে হবে ওদের বিজদাত। এ সবাই কামাল, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। ইব্রাহিম, বেগম সাহেবা, আমি আজ আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায়। বিদায় বেগম সাহেবা, বিদায়। হত্যা, হত্যা,
কামালকে হত্যা, বেগম মুস্তাবানুকে হত্যা। সেনাপতি জাফর আলী খাঁ প্রথমে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনে সিঁড়িবিনি সঙ্গ করে দেব। না না, হবে না, তা হবে না সেনাপতি সাহেব। শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আশ্চর্য কথা, আমি যে ভাবতেও পারছি না। শত শত পাড়া থাকতে কেমন করে সরকারি প্রেম পালিয়ে গেল। আমিও তো ভাবছি তাই সেনাপতি সাহেব। ভুল হয়েছে সেনাপতি জাফর আলী খাঁ। শিশু কামালকে হত্যা করার আগে ওই ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন সেনাপতি। ওই বেমান দুটিকে ধরে নেই, আপনার সামনে করবো আমি নির্বাম্বনে হত্যা। চলো জাফর আলী খাঁ, তাই করতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত তাকে আমরা হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পানে কোনো শান্তি নেই, শান্তি নেই। এই সংসারে আমার ছেলে মেয়ে কিছুই নেই। একা একা খেয়ে আমি কেমন করে জীবন কাটিয়ে যাব? তুমি বলে দাও কথা, তুমি বলে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে? এই নিশি রাত্রে আমাকে কদমালি কদমালি বলে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আছো? আমি এসেছি আপনাকে এই ছেলেটিকে দান করতে। এই ছেলেকে আপনি যত্ন করে মানুষের মতো মানুষ করবে ভাই। এই ছেলে চিরদিন তোমারই থাকবে ভাই। হ্যাঁ, ছেলে দান করবেন, এ তো আমার সৌভাগ্যের কথা। নাও ভাই, তার পরিচয়টুকু তুমি গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলেই থাকবে। ভাইয়া, তুমি আমাকে রেখে চলে যাবে? তার জন্য দুঃখ করিস নি ভাই, আমি মাঝে মাঝে এসে তোর সাথে দেখা করে যাব। কামাল, দেখো তো ওই গাছে কয়টি পাখি আছে? ভাই, ওই গাছে তো 5টি পাখি আছে। এসো বাবা কামাল, তুমি আমার কোলে এসো। চলো আমরা বাড়িতে চলে যাই। কিসে যে কি হয়ে গেল সেনাপতি জাফর আলী খাঁ, তা যে আমি কিছুই ভাবতে পারছি না। এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটিকে আমি হত্যা করব। তাই করো জাফর আলী খাঁ। তা পারবে না কোনোদিন। যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরিয়ে আনতে তোমরা পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? শুধু বলতে নয়, তোমাদেরকে জানাতে এসেছি। তার অর্থ? তার অর্থ, খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলো তাকে যে তোরা কিছুতে মারতে পারবি না। তাই সে চলে গেছে। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। যদি ইব্রাহিম আমাকে সাহায্য না করতো তাহলে যে আজ কামালকে আমার কাছ থেকে হারিয়ে ফেলতে হতো। বেগম সাহেব, আজ তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তাই ভাবছি এই বেঈমানের শাস্তি কি হতে পারে। আমি তোমাদের কঠোর শাস্তি দেব। কে কথা আছিস? শাস্তি অসম্ভব। বেগম সাহেবা হয়তো বা জানেন না যে আপনার জীবন মরণ এখন আমার হাতে। আপনার এই নবাব মহলে থাকতে হলে আমার অনুগত ভাবে থাকতে হবে, নইলে আপনার তা নবে
ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস? তুই আমার সামান্য একটা বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে বন্দি করতে চাস? তাই এই কে কোথায় আছিস? বন্দি কর। কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকার কেউ সাড়া দিবে না। প্রহরী, আদেশ করুন হুজুর। বেগম সাহেবাকে বন্দি করো। নিয়ে যাও অন্ধকার কক্ষে। এসুন বেগম সাহেবা। ও খোদা, এই ছিল আমার কপালে, এই কি তোমার লেখা? যারা এতদিন আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দি। তুমি এই নিমুখ হারামদের শাস্তি দাও খোদা, তুমি এই নিমুখ হারামদেরকে শাস্তি দাও। চলো। শাস্তি তা আর আপনার চোখে দেখে যেতে পারবেন না। চলুন ওই অন্ধকার কারাকক্ষে। খোদা তাআলাকে যে স্মরণ করে যাও। চলে আসুন বেগম সাহেবা। চলো যা ভরালিকা। তাই চলুন। আমার হুকুমের সমস্ত লোক উঠা বসা করবে, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম ওই কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। পিতা, পিতা গো, হ্যাঁ আপনি এখানে? আমি আপনাকে কতখানি খুঁজে এসেছি। কেন মা রেখা? আমাকে খুঁজলে কেন মা রেখা? তাহলে তুমি কি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। পিতা, হ্যাঁ আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব, হ্যাঁ আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে ফুল বাগানে কেন যাবে মা রেখা? সকাল বেলায় ফুলবাগানে ও পিতা ফুটে কত ফুল, ও পিতা ফুটে কত ফুল। পিতা, আমি ফুল বাগানে যাব, আপনি আমাকে যেতে দিন। সকাল বেলায় ফুল বাগানে ও পিতা ফুটে কত ফুল, ও পিতা ফুটে কত ফুল। আমাকে যেতে দিন না।
যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি শীঘ্রই ফিরে আসবো। হ্যাঁ যাও মা রেখা। কাজল, কোথায় গেল ছেলেটি? দেখতে দেখতে ছেলেটি বেশ বড় হয়ে উঠেছে, তাকে স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। কাজল, কাজল! পিতা, পিতা গো, আমায় কেন ডেকেছেন? এসো বাবা কাজল, তুমি আমার কাছে এসো। তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো। হ্যাঁ পিতা। আমার মন চায় তোমাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলবো। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও যে মন চায় লেখাপড়া শিখতে। কেন বাবা? চলো বাবা, আজই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়েছি। চলুন পিতা। স্কুলেতে পড়তে এলাম আমরা দুজন ছাত্র, 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 আয়ে বিয়ে পাস করিলাম বুদ্ধি নাই তার মাত্র, আয়ে বিয়ে পাস করিলাম বুদ্ধি নাই তার মাত্র, স্কুলেতে পড়তে এলাম আমরা দুজন ছাত্র, স্কুলেতে পড়তে এলাম আমরা দুজন ছাত্র, পাড়ার লোকে বলে পড়ালেখা ক্ষান্ত, পাড়ার লোকে বলে সবাই পড়ালেখা ক্ষান্ত, স্কুলেতে পড়তে এলাম আমরা দুজন ছাত্র, স্কুলেতে পড়তে এলাম আমরা দুজন ছাত্র, বাংলাতে যেমন তেমন ইংলিশে মাস্টার, বাংলাতে যেমন তেমন ইংলিশেতে পাত্র। এ ভাই সাউন্ডটা একটু ক্লিয়ার করেন ভাই, আর একটু বেস দেন। এই, আমি তোর কাছে পড়া দেব কেন? মাস্টার সাহেব আসলে আমি তার কাছে পড়া দেব। এই তো আমি মাস্টার সবাই বলছি, আমার কাছে পড়া দাও। স্যার স্যার, এই মাস্টার সাউন্ড হয় নাকি? স্পিকারের কথা কও। ভালো করে পড়। হ্যালো, বুঝছো? এখানে বস। আয় জন্টু, বল তো বাংলাদেশের ফল কি? বাংলাদেশের জাতীয় ফল কি বল? জাম্বুরা। এই শালা বিয়াদব, এই বিয়াদব, জাম্বুরা। স্যার শুনে রেখা, বলো তো তুমি বাংলাদেশের জাতীয় ফল কি? বলো তো। কাঁঠাল। ভেরি গুড। এই মুন্ডু, বল তো বাংলাদেশের প্রথম ম্যাচ কি? বাংলাদেশের ম্যাচ কি বল? বলবো আবার মারবেন না তো? না না বল, মারবেন না বল। স্যার টাটি টাকি মাছ, এই বেয়াদব, এই বেয়াদব, এই বেয়াদব। বস, বস। মারেন গে স্যার, আমি তো বালাই কইছি। রেখা, তুমি বলো তো বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। ভেরি গুড, ধন্যবাদ। হ্যালো, তোমার নাম কি? এই মার খাবা কিন্তু। হ্যালো, এটা নেন। মাস্টার সাহেব, আমি কি আপনার স্কুলে আসতে পারি? শুন, বলুন আপনারা কেন এসেছেন? আমি এসেছি আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করতে। সে যে ভালো কথা। আমার স্কুলের ভর্তির ফিস এবং মাসিক বেতন দিন। ভর্তির ফিস হলো 30 টাকা এবং মাসিক বেতন হলো 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে।
মাস্টার সাহেব, আমরা গরিব মানুষ, আমার কাছে এখন টাকা নেই, আপনাকে আমি পরে দিয়ে দেবো। হবে না, বাকির কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আপনি আমাকে একটু দয়া করুন। হবে না, বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। আমাদের লেখাপড়া নেই গরিবে। তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করবো না। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। আমি তো মাস্টার স্কুলে আমাকে ভর্তি করবে না। চলো আমরা চলে যাই। খোকা, তুমি যত অনুরোধ করো না কেন, তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করবো না। বাবা কাজল, হ্যালো, আমরা গরিব, আমাদের টাকা পয়সা নেই, তাই মাস্টার তোকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করবে না। কেন পিতা, গরিব বলে কি আমাদের কি স্কুলে ভর্তি করবে না? গরিবদের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? এই বিয়ে তো না, না, গরিবদের লেখাপড়া কোনোদিন হয় না। ওই মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। তোমরা যাও, স্কুল থেকে বেরিয়ে যাও। চলো বাবা, আমরা দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, ওকে আপনি স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চাই লেখাপড়া শিখতে। রেখা, তুমি বুঝবে না, গরিবরা সময় মতো রীতিমতো বইয়ের খরচ ও বেতন জোগাতে পারে না। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি জোগাবো, এখন তাকে আপনি স্কুলে ভর্তি করে নিন।
ব্যাস। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাষা। তোমার নাম কি? তোমাকে স্কুলে ভর্তি করা হলো। তুমি আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। আজকে তোমাদের সকলেরই ছুটি। মূর্খ। স্কুলে পড়তে আইলাম আমরা দুটি ছাত্র। আরে বিয়ে পাস করিলাম জমি ছিল 80 গোরা, বিড়ি খায়া করলাম সারা। কিসে যে কি হয়ে গেল সেনাপতি জাফর আলী খা, আজ আমি কিছুই ভাবতে পারছি না। এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটিকে আমি হত্যা করব। তাই করো জাফর আলী খা। তা পারবে না কোনোদিন। যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরিয়ে আনতে তোমরা পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? শুধু বলতে নয়, তোমাদেরকে জানাতে এসেছি। তার অর্থ? তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলো তাকে যে তোরা কিছুতে মারতে পারবি না। তাই সে চলে গেছে। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। যদি ইব্রাহিম আমাকে সাহায্য না করতো তাহলে যে আজ কামালকে আমার কাছ থেকে হারিয়ে ফেলতে হতো। বেগম সাহেব, আজ তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তাই ভাবছি এই বেঈমানের শাস্তি কি হতে পারে। আমি তোমাদের কঠোর শাস্তি দেব। কে কথা আছিস? শাস্তি অসম্ভব। বেগম সাহেবা হয়তো বা জানেন না যে আপনার জীবন মরণ এখন আমার হাতে। আপনার এই নবাব মহলে থাকতে হলে আমার অনুগত ভাবে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস? তুই আমার সামান্য একটা বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে বন্দি করতে চাস? তাই এই কে কোথায় আছিস? বন্দি কর। কেউ নেই বেগম সাহেব, কেউ নেই। আপনার ডাকার কেউ সাড়া দিবে না। আদেশ করুন হুজুর। বেগম সাহেবকে বন্দি করো। নিয়ে যাও অন্ধকার কক্ষে। এসুন বেগম সাহেবা। ও খোদা, এই ছিল আমার কপালে, এই কি তোমার লেখা? যারা এতদিন আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দি। তুমি এই নিমুখ হারামদের শাস্তি দাও খোদা, তুমি এই নিমুখ হারামদেরকে শাস্তি দাও। চলো। শাস্তি? তা আর আপনি চোখে দেখে যেতে পারবেন না। চলুন ওই অন্ধকার কারাকক্ষে। খোদা তাআলাকে যে স্মরণ করে চলে আসুন বেগম সাহেবা। চলো জাফর আলী খা। তাই চলুন।